প্রথম লেকচার শুরু করা যাক। কোর্সটার নাম হচ্ছে ফেজ ডায়াগ্রামস ইন সিঙ্গেল কম্পোনেন্ট অ্যান্ড বাইনারি সিস্টেমস। আমরা 40টা লেকচার নেব। আজকে সেটার প্রথম পার্টটা শুরু হবে। আজকে আমরা দুটো জিনিস জানার চেষ্টা করব। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফেজ ডায়াগ্রাম, আর সেকেন্ড হচ্ছে হিস্ট্রি অ্যান্ড ইম্পর্টেন্স অফ ফেজ ডায়াগ্রাম। আমরা মোস্টলি টার্মগুলোকে ইংরেজিতেই লিখব, কিন্তু আমাদের ডিসকাশনটা বাংলাতেই হবে, কারণ বেশিরভাগ বই ইংরেজিতে লেখা, ফলে আমাদের ইংরেজি টার্মগুলো সম্বন্ধে জানতে হবে, কিন্তু বোঝানোটা এবং যে জানাটা সেটা কিন্তু আমাদের মিডিয়ামটা কিন্তু বাংলাই হবে। তা ফেজ ডায়াগ্রাম বলতে কি বোঝায় সেটা আগে জানতে হবে। তা ফেজ ডায়াগ্রাম অনেকেই আপনারা দেখেছেন ডিউরিং বিটেক এডুকেশন। বিটেকের সময় আপনারা কি করেন, প্রথমে জলের ফেজ ডায়াগ্রাম, ওয়াটার ফেজ ডায়াগ্রাম দেখেন। সেটা হচ্ছে প্রেশার এবং টেম্পারেচার অ্যাক্সিসে বিভিন্ন ফেজ কিভাবে এক্সিস্ট করছে, যেমন সলিড, লিকুইড অথবা ভেপার অথবা স্টিম, মানে ভেপার ওয়াটার নাথিং বাট স্টিম কীভাবে এক্সিস্ট করছে। আর অন্যদিকে মাল্টি কম্পোনেন্ট সিস্টেমে আপনারা মোস্টলি বাইনারি ডায়াগ্রামই দেখেছেন। সেখানে আপনারা দেখেছেন আইসোমরফাস কিংবা ইউটেকটিক কিংবা ইউটেকটয়েড কিংবা পেরিটেকটিক। মেটালার্জি স্টুডেন্ট স্পেসিফিক্যালি যেটা শেখে সেটা হচ্ছে প্রথম যেটা এক্সপোজার হয় সেটা হচ্ছে আয়রন কার্বন ফেজ ডায়াগ্রাম। অ্যান্ড সেই আয়রন কার্বন ফেজ ডায়াগ্রামে কিন্তু আমরা তিনটে ইম্পর্টেন্ট ফেজ ডায়াগ্রাম দেখতে পাই। সেটা হচ্ছে একটা হচ্ছে পেরিটেকটিক, ইউটেকটিক অ্যান্ড ইউটেকটয়েড। তাই জন্য আয়রন কার্বন ফেজ ডায়াগ্রামটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আর তাছাড়াও এখনও পর্যন্ত যতগুলো মেটেরিয়ালস রয়েছে আমাদের ইউজে, 70 to 80% এখনও পর্যন্ত স্টিল ইউজ করা হয়, কিংবা আয়রন বেসড, যেমন কাস্ট আয়রন অনেক জায়গায় ইউজ হয়। ঠিক আছে, যেমন ওয়ান অফ দ্য কাস্ট আয়রন ইউজেস, একটা ইউজ ফিল্ড হচ্ছে বেস অফ মেশিন, হিউজ মেশিন, যেখানে ভাইব্রেশনটাকে আমাদের অ্যাবজর্ব করতে হয়। আর বেস্ট এক্সাম্পল কাস্ট আয়রন হচ্ছে ইঞ্জিন ব্লকস, ইঞ্জিন হেডস, ম্যানিফোল্ড, এক্সস্ট ম্যানিফোল্ড, কিংবা ক্লাচ হাউসিং, গিয়ার বক্স। যে আমাদের ট্রাক দেখা যায় রাস্তায়, যে ট্রাক দেখতে পাই, সেগুলো কিন্তু এই ইঞ্জিন কম্পোনেন্টস, এইগুলো কিন্তু সব কাস্টিং প্রোডাক্ট। এবং ট্রাকের ক্ষেত্রে কাস্ট প্রোডাক্টস ওগুলো কাস্ট আয়রন দিয়েই তৈরি। যেমন ইঞ্জিন ব্লকস, ইঞ্জিন হেডস, ওগুলো কিন্তু সবই গ্রে কাস্ট আয়রন দিয়ে তৈরি। আবার অন্যদিকে ম্যানিফোল্ড কিছু কিছু ক্ষেত্রে এসজি আয়রনেরও হয়, মানে স্পেরোয়েডাইজড গ্রাফাইট আয়রনেরও হয়। সেগুলো কিন্তু কাস্ট আয়রন কন্টেনিং আয়রন এবং কার্বন মেনলি। তাছাড়াও ম্যাঙ্গানিজ, সিলিকন, কিছু কিছু ক্ষেত্রে অ্যালোয়িং অ্যাডিশন করা হয়, যেমন ইন কেস অফ স্পেরোডাইজড আয়রন ম্যাগনেশিয়াম অ্যাডিশন করা হয়। ওইগুলো একটা পার্টিকুলার সেগমেন্ট অফ ইউজ। আর স্টিল ডেফিনেটলি আমরা যেদিকে তাকাই সেদিকেই স্টিল দেখতে পাই। দরজা থেকে শুরু করে, রুফ থেকে শুরু করে, রিবার থেকে শুরু করে, রিবার ইজ নাথিং বাট রেইনফোর্সড বার, যেটা কংক্রিটে খাঁচা তৈরি করতে ইউজ হয়, সেগুলো সব কিন্তু স্টিল দিয়ে তৈরি। আর স্টিলের আর একটা প্রয়োগ হচ্ছে স্টেনলেস স্টিল। যেমন আমরা ইউটেন্সিলস যেটা ইউজ করি সেটা স্টেনলেস স্টিল, কিংবা ওয়াশ বেসিন যেটা ইউজ করি সেটা কিন্তু স্টেনলেস স্টিলেরই হয়। আর স্টেনলেস স্টিলের এবং স্টিলের অনেক রকম ভ্যারাইটি আছে, অনেক রকম। যেমন কিছু স্টেনলেস স্টিল, ফেরিটিক স্টেনলেস স্টিল, মার্টেনসিটিক স্টেনলেস স্টিল, কিংবা ডুয়াল ফেজ স্টেনলেস স্টিল, ওগুলো সব বিভিন্ন স্টেনলেস স্টিলের ভেরিয়েন্টস। আবার এমনি নর্মাল স্টিলেরও অনেক ভেরিয়েশনস আছে, যেমন মাইল্ড স্টিল। মাইল্ড স্টিলের মধ্যে বিভিন্ন রেঞ্জ অফ কার্বন থাকে, মিডিয়াম কার্বন স্টিল, হাই কার্বন স্টিল, বিভিন্ন টুল স্টিল। আমাদের প্রয়োগ অনুযায়ী আমরা স্টিল বানাই, এবং সেখানে কিন্তু সেই স্টিল বানানোর ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আমাদের শিখতে হয় সেটা হচ্ছে কিন্তু ফেজ ডায়াগ্রাম। এবং ফেজ ডায়াগ্রাম শিখলে আমরা জানতে পারবো
কোন ফেজটা কিভাবে আসতে পারে, এবং কিভাবে আসতে পারে মানে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ সিস্টেম ভেরিয়েবলস। ঠিক আছে, এবং সেখানেও আমরা দেখি ডিফারেন্ট মানে অনেকগুলো জোন থাকে একটা ফেজ ডায়াগ্রামে, এবং জোনগুলো এক একটা জোন এক একটা ফেজকে কিংবা ফেজ মিক্সচারকে ইন্ডিকেট করে, এবং সেইগুলো জানতে হলে আমাদের ফেজ ডায়াগ্রামটা শিখতে হবে। ওকে, এবং এতগুলো কথা বলার মাঝখানে কিন্তু একটা জিনিস খেয়াল করছি, ফেজ ডায়াগ্রামটা কিন্তু একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এবং সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ সিস্টেম ভেরিয়েবলস, এবং সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আমাদের কিন্তু একটা সিঙ্গেল ফেজও থাকতে পারে, মাল্টিফেজ থাকতে পারে, ফেজ মিক্সচার দুটোই থাকতে পারে। এইভাবে আমরা ফেজ জোনগুলোকে ডিভাইড করতে পারি, এবং তাই জন্য আমরা যদি সরলভাবে এটাকে ডিফাইন করার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি, ডেফিনিশন যদি আমরা ধরি, phase diagram is nothing but graphical representation of phase or phases appearing in a system as a function of system variables. এবং সিস্টেম ভেরিয়েবলসগুলো কী কী? টেম্পারেচার, প্রেশার, কম্পোজিশন, এইগুলো সিস্টেম ভেরিয়েবল। আমরা যেহেতু সিঙ্গেল কম্পোনেন্ট এবং বাইনারি ফেজ ডায়াগ্রামে থাকব আমাদের ডিসকাশন লেভেলটা, আমাদের কিন্তু এই তিনটে মেন ভেরিয়েবলস থাকবে, টেম্পারেচার, প্রেশার এবং কম্পোজিশন। এবং আরেকটা জিনিস, এখানে যখনই আমরা এইগুলো দেখছি, এগুলো কিন্তু আর একটা জিনিসকে মেনটেন করে, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। যখন আমরা এইটা প্রেজেন্ট করছি গ্রাফিক্যালি ডিফারেন্ট ফেজ এবং ফেজ মিক্সচার্সকে অ্যাজ এ ফাংশন অফ সিস্টেম ভেরিয়েবলস, সেখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আন্ডার ইকুইলিব্রিয়াম। আর এই ইকুইলিব্রিয়ামটা মেটাস্টেবল হতে পারে কিংবা স্টেবল ইকুইলিব্রিয়াম হতে পারে। ঠিক আছে, এটা মোটামুটি একটা সরল ডেফিনিশন হতে পারে, এবং সেখানে অনেকগুলো পার্টস থাকবে আর কি, অনেকগুলো সেগমেন্টস থাকতে হবে থাকে এই ডেফিনিশনের মধ্যে। আমরা একটু বোঝার চেষ্টা করি একটা কোনো এক্সাম্পল দিয়ে। যেমন ধরা যাক আমি ওয়াটার ফেজ ডায়াগ্রামটাকে ধরি, সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেম। আমরা ওয়াটার ধরি, যদি আমি ডায়াগ্রামটাকে প্লট করি, যেহেতু আমরা সিঙ্গেল কম্পোনেন্টে রয়েছি, কাজেই কম্পোজিশন কোনোভাবেই কিছু প্লে করে না। তার কারণ হচ্ছে কম্পোজিশন ব্যাপারটা আসতে গেলে আমাদের মিনিমাম দুটো কম্পোনেন্ট থাকতে হবে, তখনই আমরা মোল ফ্র্যাকশন কিংবা ওয়েট ফ্র্যাকশন কিংবা অ্যাটম ফ্র্যাকশন সেইভাবে এক্সপ্রেস করতে পারি সেকেন্ড কম্পোনেন্টটাকে। এখানে আর সিঙ্গেল কম্পোনেন্ট ফেজ ডায়াগ্রাম আমরা যখন দেখি, প্রেশারটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে প্লট করি, টেম্পারেচারটাকে এক্স অ্যাক্সিসে প্লট করি, এবং সিম্যাটিক্যালি প্লটটা এরকম একটা শেপ হয়। আমরা পরে এটার ব্যাপারে আরও বেশি করে জানব, কিন্তু আপাতত দেখা যাক এই যে আমরা ডেফিনিশনটা লিখেছি সেটা কিভাবে এক্সপ্রেস হচ্ছে। এটাকে সলিড বলে, এটাকে লিকুইড, আর এটাকে এই জোনটাকে ভেপার। তার মানে আমি দেখছি যদি আমি এই জোনটাতে থাকি, আমি কিন্তু সিঙ্গেল ফেজ সলিড জোনে আছি, এবং এই পয়েন্টটা আমাকে যেতে গেলে আমাকে কিন্তু দুটো জিনিসকে স্পেসিফাই করতে হবে, একটা হচ্ছে প্রেশার আর একটা হচ্ছে টেম্পারেচার। এই টেম্পারেচার মনে করুন এইটা হচ্ছে জোন 1, P1 অ্যান্ড T1, এই দুটো জিনিসই কিন্তু আমাকে লিখতে হবে, জানতে হবে যে আমি যদি P1-এ রাখি, শুধু মনে করুন আমি P1 রাখতে চাইছি, P1-এ দেয়ার কুড বি সেভারাল পয়েন্টস। নাও এই পয়েন্টটাকে বোঝানোর জন্য
আমাকে কিন্তু এই T1টাকেও মেনশন করতে হবে। তার মানে এই পার্টিকুলার পয়েন্টটা সিঙ্গেল ফেজ জোনে আছে হুইচ ইজ সলিড, এবং সেই পার্টিকুলার একটা পয়েন্টকে আমাকে ডিফাইন করতে গেলে প্রেশার এবং টেম্পারেচার দুটোকেই আমাকে মেনশন করতে হবে। সেইভাবে আমি ভেপার জন্য একই কন্ডিশন দেখতে পাবো, লিকুইড জন্য একই কন্ডিশন দেখতে পাবো। তার মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ফেজ হয়ে গেল, সিঙ্গেল ফেজ। এবার আমি দেখি দুটো ফেজ আসতে পারে কিনা। আমি দুটো ফেজ আসার জন্য আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এই পয়েন্টে আসতে পারি, এই পয়েন্টটায় যদি যাই, যেটা আর কি এই সলিড লিকুইড মাঝখানে একটা লাইন আছে, জোনের মাঝখানে একটা লাইন আছে, সেই লাইনটাকে আমরা ফেজ বাউন্ডারি বলি। সেই ফেজ বাউন্ডারির উপরে যদি আমি একটা পয়েন্ট ধরি, আমি যদি এগেন সিমিলার ওয়েতে যদি আমি দেখি, প্রেশারটাকে একটা ডিনোট করলাম, এবং প্রেশারটাকে আমি মনে করুন এখানে রাখলাম, এখানে রাখলাম, এখানে রাখলাম, এখানে রাখলাম, এখানে ডিফারেন্ট প্লেসেস আমি যদি রাখি, ডিফারেন্ট জোনে যদি রাখি, তাহলে কিন্তু আমি এই পয়েন্টটাকে আসতে গেলে আমাকে করেসপন্ডিং টেম্পারেচারটাকেও ফিক্স করতে হবে, জানতে হবে। কিন্তু যদি আমি এই পয়েন্টটায় চলে যাই, এই যে এর ওপরে যে পয়েন্টটা আছে সেখানে যদি চলে যাই, তাহলে যদি আমি প্রেশারটাকে ফিক্স করি, অটোমেটিক্যালি টেম্পারেচারটা আমার ফিক্স হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে প্রেশার এবং টেম্পারেচারে এই দুটো ভেরিয়েবল রয়েছে সিস্টেমের, এই দুটো ভেরিয়েবলের মধ্যে একটাকে যদি আমি ফিক্স করতে পারি, অন্যটা কিন্তু অটোমেটিক্যালি ফিক্সড, তাই তো? এই ব্যাপারটা যখন আমরা আরও বেশি করে জানবো, সেটা হচ্ছে ফেজ রুলের মধ্যে আসে। সেই ফেজ রুল আমরা জানবো পরে, তখন দেখা যাবে যে একটা পার্টিকুলার কোয়ান্টিটি আছে, সেই কোয়ান্টিটিটাকে বলে ডিগ্রি অফ ফ্রিডম। দ্যাট মিন্স ওই পার্টিকুলার পয়েন্টটাকে ডিফাইন করতে গেলে কিংবা আন্ডারস্ট্যান্ড করতে গেলে আমাদের কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লাগতে পারে। যেমন এই পয়েন্টটাকে দেখতে গেলে আমাদের কিন্তু দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লাগে, আর এই পয়েন্টটায় করতে গেলে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি আমি ফিক্স করতে পারি, জানতে পারি, তো অন্যটা অটোমেটিক্যালি ফিক্সড, তার মানে একটাই লাগে। সেরকম আমরা ফেজ বাউন্ডারি এখানেও যেতে পারি। ওখানে কিন্তু সলিড এবং ভেপার এবং লিকুইড, এই পয়েন্টটাতে ভেপার এবং লিকুইড দুটোই কোএক্সিস্ট করে। এই পয়েন্টটাতে সলিড এবং লিকুইড দুটোই কোএক্সিস্ট করে, আর এই পয়েন্টটাতে সলিড এবং ভেপার এটা কোএক্সিস্ট করে। কিন্তু এই পয়েন্টটা যখনই পৌঁছাবো, এই প্রত্যেকটা পয়েন্ট একটা পার্টিকুলার স্পেসিফাইড প্রেশার এবং টেম্পারেচার লেভেলে রয়েছে, এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইকুইলিব্রিয়াম হোল্ড করছে। ঠিক আছে, আমরা ইকুইলিব্রিয়াম শব্দটাও ভালো করে শিখব। ইকুইলিব্রিয়াম আমরা অত্যন্ত লুজভাবে বোঝার চেষ্টা করি। ইকুইলিব্রিয়াম বলতে বুঝি সমান, সমান কিন্তু নয়। বেশ কিছু জিনিস অসমানও হতে পারে। যেমন আমরা যখন বাইনারি সিস্টেমে যাব, দেখব কম্পোজিশন ডিফারেন্ট হতে পারে, কিন্তু তাও সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকতে পারে। ঠিক আছে, তখন কিন্তু অন্য একটা প্যারামিটার সমান হয়, সেটা হচ্ছে কেমিক্যাল পটেনশিয়াল। সেইটা আমরা পরে শিখব। ঠিক আছে, আপাতত এখানে বোঝা যাক যে প্রত্যেকটা পয়েন্ট ইন দিস ফেজ ডায়াগ্রাম, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টকে ডিনোট করছে। ওকে, তাই জন্য এই আন্ডার ইকুইলিব্রিয়াম শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায় ফেজ ডায়াগ্রাম ড্রয়িংয়ের সময়। আর এখানে প্রত্যেকটা ফেজ, সলিড, লিকুইড আর ভেপার, সেটা ওই পার্টিকুলার জোনে কিন্তু সবচেয়ে স্টেবল, এবং তাই জন্য ওই জোনটা স্টেবল ইকুইলিব্রিয়াম বোঝায়। আর যখনই আমরা লাইনে চলে যাই, যে কোনো একটা লাইনে, তখন দেখছি যে দুটো ফেজ কোএক্সিস্ট করছে। আর একটা জিনিস, এবং দুটো ফেজ কোএক্সিস্ট করছে আন্ডার ইকুইলিব্রিয়াম, কিন্তু একটা জিনিস আমরা বলতে পারি না, সেটা হচ্ছে কতখানি ফ্র্যাকশন সেখানে কোএক্সিস্ট করছে। ফ্র্যাকশন জানতে গেলে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্টে থাকলে কখনোই জানতে পারবো না, আমাদের অফ ইকুইলিব্রিয়াম প্লেসে যেতে হবে, তখন আমরা জানতে পারবো। সেটা আমরা পরে শিখব। এবং এখানে দেখা যাচ্ছে যে দিস ইজ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ওয়াটার ফেজ ডায়াগ্রাম এবং ডিফারেন্ট ফেজকে ডিনোট করছে। এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই পয়েন্টটা। এই পয়েন্টটাকে বলে ট্রিপল পয়েন্ট। ওকে, আমরা লিখি ট্রিপল পয়েন্ট। এই ট্রিপল পয়েন্টে তিনটে ফেজই কোএক্সিস্ট করছে, লিকুইড, সলিড অথবা ভেপার, তিনটে ফেজে কিন্তু কোএক্সিস্ট করছে। এই তিনটে ফেজ কোএক্সিস্ট তখনই করতে পারে যখন ডিগ্রিজ অফ ফ্রিডম 0 হয়। ঠিক আছে, সেটা কিন্তু আমরা পরে
আবার শিখবো কিভাবে হয়, জিরোটা কি করে হচ্ছে, এবং সেটা করতে গেলে আমাদের কিন্তু ফেজ রুলটা জানতে হবে, সেটা আমরা পরে শিখবো। দ্যাট মিনস এই পয়েন্টটা কিন্তু একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেশারেই হতে পারে, তা ওইখান থেকে একটু অফ হয়ে গেলে কিন্তু এই পয়েন্টটা পাওয়া যায় না, ঠিক আছে, এবং ডিগ্রিজ অফ ফ্রিডম ওখানে জিরো হয়ে যায়। এটা হচ্ছে ওয়াটার ফেজ ডায়াগ্রাম, এবং এখানে দেখা যাচ্ছে নাম্বার অফ ফেজেস দে আর অ্যাপিয়ারিং ইন এ সিস্টেম অ্যাজ এ ফাংশন অফ সিস্টেম ভেরিয়েবলস। পার্টিকুলার সিঙ্গেল কম্পোনেন্টের ক্ষেত্রে টেম্পারেচার প্রেশারটা সিস্টেম ভেরিয়েবল নিচ্ছি, কম্পোজিশন ইজ নট কামিং ইনটু পিকচার। সেরকমভাবে আমরা যদি বাইনারি সিস্টেমে যাই, একটা সিম্পল বাইনারি সিস্টেম হচ্ছে কপার নিকেল সিস্টেম, ওকে, সেখানেও আমরা দেখব যে দুটোই ভেরিয়েবলস নিতে হচ্ছে এবং একটা ভেরিয়েবল আমরা ফিক্স করে রাখবো। আর একটা জিনিস, আমরা যখনই এই ফেজ ডায়াগ্রাম শিখবো আমরা মোস্টলি আমরা কনডেন্স সিস্টেমে থাকবো, আইদার লিকুইড অর সলিড, তাই জন্য আমরা একটা ফ্রি এনার্জি নিয়ে চলবো, সেটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি। আর একটা ফ্রি এনার্জি হয় সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন, সেই ওয়ার্ক ফাংশনটা আমরা কনসিডার করব না, আমরা জিটাকে কনসিডার করবো, হুইচ ইজ গিভস ফ্রি এনার্জি, জি হুইচ ইজ গিভস ফ্রি এনার্জি, ঠিক আছে। তা এখানে আরও কিছু শেখা যাক। ফেজ ডায়াগ্রাম আমি যেমন বলেছিলাম যে ফেজ ডায়াগ্রাম শুধু এই ডেফিনিশন ধরে চললেও চলবে না, বা চললে হবে না, মানে আরও কিছু জানতে হবে। যেমন ফেজ ডায়াগ্রাম কিন্তু আর একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে চেঞ্জ অফ ফেজ, change of phase as a function of system variables. Okay, আমি কিভাবে ফেজ চেঞ্জ করব? ফর এক্সাম্পল, আমি এখানে আছি, আমি এই পয়েন্টটাতে রয়েছি, আমি এই পয়েন্টটাতে যাব, আমি কিভাবে যেতে পারি? এইভাবে মুভ করতে পারি, এবং তখন দেখছি এটা যদি কনস্ট্যান্ট প্রেশারে করি, একটা পার্টিকুলার প্রেশার পি প্রাইম, তাহলে আমি টেম্পারেচার যদি আমি এখান থেকে এইভাবে চেঞ্জ করতে পারি হরাইজন্টালি, তাহলে কিন্তু আমি লিকুইড ফেজ থেকে ভেপার ফেজে চলে যাব, এবং সেই চেঞ্জটাকে বলে লিকুইড টু ভেপার, আমরা বলি বয়েলিং অর ভেপারাইজেশন। সেরকমই আমরা যদি ভেপার থেকে লিকুইডে যাই, তাহলে সেটাকে আমরা বলি, আমি এইভাবেও যেতে পারি, চেঞ্জটা এইভাবেও করতে পারি, তখন এই চেঞ্জটাকে বলে কনডেনসেশন। সেরকম আমি এইভাবে এই চেঞ্জটাও করতে পারি, এই চেঞ্জটা লিকুইড থেকে সলিডে আমরা কনস্ট্যান্ট প্রেশারে টেম্পারেচার যদি কমাই, তাহলে আমি সলিড পেয়ে যাব, তখন সেটাকে বলে সলিডিফিকেশন। আর যদি আমি সলিড থেকে লিকুইডে যাই, সেটাকে বলে মেল্টিং। সিমিলারলি এখানেও আমি ওই একই চেঞ্জ পেতে পারি, সলিড থেকে ভেপারে আমরা বলি সাবলিমেশন, আর যদি আমরা ভেপার থেকে সলিডে যাই, তখন আমরা বলি ডিপোজিশন। এটা আমরা কনস্ট্যান্ট প্রেশারে এই চেঞ্জগুলো করছি এবং টেম্পারেচার ভ্যারি করে করে। আমরা কনস্ট্যান্ট টেম্পারেচারও করতে পারি প্রেশার ভ্যারি করে করে, যেমন এখানে এইটা করতে পারি, এই চেঞ্জটা করতে পারি, আমরা কনস্ট্যান্ট টেম্পারেচার রেখে দিলাম কিন্তু প্রেশার ভ্যারি করলাম, যেমন এখানেও হতে পারে সেরকম, কনস্ট্যান্ট টেম্পারেচারে প্রেশার ভ্যারি করে করে। আমি যদি দেখি লিকুইড হাই অল্টিটিউডে যাই, তখন দেখি যে পাহাড়ে উঠলে জল কিন্তু কম টেম্পারেচারে বয়েল করে যায়, এটাই সেই একটা উদাহরণ। টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে, এই যে পয়েন্টগুলো, অল দোজ পয়েন্ট অন টপ অফ ইট দে আর ইন্ডিকেটিং বয়েলিং টেম্পারেচার, এবং সেখানে যদি আমি প্রেশার কমাতে থাকি, আমি দেখছি বয়েলিং টেম্পারেচার ধীরে ধীরে কমে যাচ্ছে, ঠিক আছে, এবং সেইভাবেও আমরা ট্রান্সফরমেশন করতে পারি। এই ফেজ ট্রান্সফরমেশন ব্যাপারটা, চেঞ্জ অফ ফেজ, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ টেকনোলজিক্যালি, ওকে। কারণ আমরা যখনই
বাইনারি সিস্টেমে যাব এবং আমরা আয়রন কার্বন ডায়াগ্রামও দেখব, তখন দেখব যে কিভাবে একটা পার্টিকুলার ফেজকে আমি ধরবো একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেশারে। কারণ ফেজ ট্রান্সফরমেশন না হলে আমাদের প্রপার্টি ইমপ্রুভমেন্ট হবে না, নতুন মেটেরিয়াল ডেভেলপ হবে না। তাই কাজেই ফেজ ট্রান্সফরমেশনটা আমাদের ইকুয়ালি ইম্পর্টেন্ট আমাদের শেখার জন্য, ফর মেটেরিয়াল ডেভেলপমেন্ট, মেটেরিয়ালস আন্ডারস্ট্যান্ডিং, প্রসেসিং করার জন্য, মেটেরিয়াল প্রসেসিং করার জন্য সেই ফেজ ট্রান্সফরমেশনের ফান্ডামেন্টালসটা খুবই দরকার। এবং সেই ফান্ডামেন্টালসটা জানার জন্য ফেজ ডায়াগ্রামের ইম্পর্টেন্সটা এসে যায় তখন। কারণ ফেজ ডায়াগ্রাম না জানলে ওই ফেজ ট্রান্সফরমেশন ব্যাপারটাও ভালো করে বোঝা যায় না। হ্যাঁ, ফেজ ডায়াগ্রাম শিখলে বা ফেজ ট্রান্সফরমেশনের পুরো আইডিয়াটা পাওয়া যায় না, কারণ ফেজ ডায়াগ্রাম আমাদের একটা জিনিস দেয় না, সেটা হচ্ছে কাইনেটিক্স। মানে কত রেটে, কত দ্রুত, কত স্লো, কত ধীরে ওই ট্রান্সফরমেশনটা হচ্ছে, সেটা কিন্তু ফেজ ডায়াগ্রাম দেয় না। কিন্তু যেটা দেয় সেটা হচ্ছে কোন ফেজ আসতে পারে আমি যদি সিস্টেম ভেরিয়েবলটাকে চেঞ্জ করি। ঠিক আছে, কাজেই ফেজ ডায়াগ্রাম চেঞ্জ অফ ফেজের ব্যাপারেও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করে। ঠিক আছে, আমরা সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেম মানে ওয়াটারের ক্ষেত্রে একটা ফেজ ডায়াগ্রাম দেখেছি। এবারে আমরা একটা বাইনারি ফেজ ডায়াগ্রাম দেখব এবং একটা পপুলার ফেজ ডায়াগ্রাম যেটা কপার নিকেল সিস্টেমে পাওয়া যায়। সেই ফেজ ডায়াগ্রামটার নাম হচ্ছে আইসোমরফাস ফেজ ডায়াগ্রাম। সেটা দেখি, সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তা আমাদের কপার নিকেল ফেজ ডায়াগ্রাম যখন দেখব, সিস্টেমের ফেজ ডায়াগ্রাম, এখানে আমার একটা আইসোমরফাস ফেজ ডায়াগ্রাম দেয়। আর যখনই আমরা বাইনারি সিস্টেমে চলে যাব তখন আমার প্লটটা চেঞ্জ হবে। এখানে এক্স অ্যাক্সিসে মোল ফ্র্যাকশন অফ নিকেল ধরবো, এখানে 100% নিকেল আর এখানে 100% কপার। আর তার মানে এক্স কপার হচ্ছে 1 হবে, এক্স নিকেল হচ্ছে 1 হবে, আর এটা মোল ফ্র্যাকশন নিকেল। আমরা মোল ফ্র্যাকশন অফ নিকেল কীভাবে বার করব? আমি যদি কপার n, কপার হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাটমস, মানে কপার অ্যাটম যেটা নিচ্ছি, কপার অ্যাটম, আর নিকেলের ক্ষেত্রে আমি নিচ্ছি n নিকেল, নিকেল অ্যাটম, আর এই দুটো যদি জুড়ে দিই n কপার প্লাস n নিকেল, সেটা জুড়লে আমরা এমন একটা, এই ভ্যালু দুটো এমনভাবে নিই যাতে আমার অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস দেয়। তার মানে আমরা যখন সলিউশন বানাবো, সলিড সলিউশন কিংবা লিকুইড সলিউশন, তখন আমরা 1 মোল সলিউশন বানাবো। তার মানে এটা জুড়ে দিলে 1 মোল সলিউশন, যেটা সলিডও হতে পারে অথবা লিকুইড হতে পারে, মানে লিকুইড অথবা সলিড সলিউশন। তার মানে আমি এক্স নিকেল যদি ক্যালকুলেট করতে চাই তখন আমি করব n নিকেল ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, সেটাই হচ্ছে মোল ফ্র্যাকশন অফ নিকেল। কপারটা তার মানে এখানেও n কপার অ্যাভোগাড্রো নাম্বার, আর এই দুটো যদি জুড়ে দিই তাহলে সেটা ইল্ড করবে 1, তাই তো? সেভাবে আমরা মোল ফ্র্যাকশন বার করি। আর এক্স অ্যাক্সিসটা আমরা টেম্পারেচার ধরব। ফাইন। আর ফেজ ডায়াগ্রামটা দেখতে এরকম হয়। এইখানটা হচ্ছে মেল্টিং পয়েন্ট নিকেলের, আর নিকেল মেল্টিং পয়েন্ট হচ্ছে TM নিকেল, এটা অ্যারাউন্ড 1455 ডিগ্রি সেলসিয়াস হয়। আর এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট অফ কপার, এটা হচ্ছে অ্যারাউন্ড 1085 ডিগ্রি সেলসিয়াস হয়। ওকে, আর এখানে এই যে ফেজ ডায়াগ্রামটা দেখলাম সেখানে 3খানা জোন আছে। একটা হচ্ছে লিকুইড জোন, এটা হচ্ছে সলিউশন, এটা হচ্ছে সলিড জোন,
সলিড জোন, আর এই লাইনটাকে বলা হয়, নিচের লাইনটাকে বলা হয়, নিচের যে কার্ভ লাইনটা সেটাকে বলা হয় সলিডাস লাইন, আর ওপরের লাইনটাকে বলা হয় লিকুইডাস লাইন। ফাইন। তা আর এই মাঝখানে আই শেপের যেটা শেপ তৈরি হচ্ছে তার মাঝখানে কিন্তু লিকুইড প্লাস সলিড দুটোই কোএক্সিস্ট করে। এখানে লিকুইড আর সলিড বলতে কিন্তু সলিউশনই বোঝাচ্ছি। যখন আমি কম্পোজিশন আমার যখন ভ্যারি করবে এরকম গ্রেটার দ্যান 0 লেস দ্যান 1, যখন এই রেঞ্জে হবে তখন কিন্তু সেটা সলিউশনই বানাবে, সলিউশনই তৈরি হবে। তো এই ফেজ ডায়াগ্রাম থেকে এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ডিফারেন্ট ফেজের, কিন্তু এখানে একটাই তফাৎ আছে, সেটা হচ্ছে যে এখানে মাল্টিপল ফেজ রয়েছে এবং মাল্টিফেজ ফেজটা, এবং আরেকটা জিনিস, আরেকটা তফাৎ আছে, এখানে মাল্টি এলিমেন্ট রয়েছে। আমরা ওয়াটারের ক্ষেত্রে দেখেছি সিঙ্গেল কম্পোনেন্ট, এখানে মাল্টি কম্পোনেন্ট, কপার এবং নিকেল দুটো কম্পোনেন্ট আছে। আর আরেকটা এখানে ইনফরমেশন আছে, যেহেতু লিকুইড এবং সলিড দুটোই কনডেন্স ফেজ, তাই জন্য আমরা প্রেশারটাকে 1 অ্যাটমসফিয়ার ধরে নিই, কনস্ট্যান্ট ধরে এটা এই ফেজ ডায়াগ্রামটা করা হয়। এখানেও কিন্তু আমরা ইকুইলিব্রিয়াম ধরেই কিন্তু এই ডায়াগ্রামটাকে ড্র করা হয়। এবং যদি আমি লিকুইড জোনে থাকি তাহলে কিন্তু আমি দেখব লিকুইডের স্টেবিলিটি ওই কম্পোজিশনে যে স্টার মার্কটা করা হচ্ছে ওই কম্পোজিশন, ওই টেম্পারেচারে, ওই কম্পোজিশন এবং ওই টেম্পারেচারে লিকুইড স্টেবিলিটি হচ্ছে ম্যাক্সিমাম। কারণ অন্য কোনো সলিডের স্টেবিলিটি যদি আমি ধরি তাহলে লিকুইডের ফ্রি এনার্জি, স্টেবিলিটি মানে ফ্রি এনার্জি, লিকুইডের ফ্রি এনার্জিটা সলিডের ফ্রি এনার্জি থেকে নিচে হবে আর কি, মানে কম হবে, লোয়ার দ্যান সলিড ফ্রি এনার্জি। ঠিক আছে। এবং সলিড জোনে আমি যদি দেখি, এই জোনে যদি দেখি তাহলে দেখব সলিডের ফ্রি এনার্জিটা লিকুইডের ফ্রি এনার্জি থেকে নিচে রয়েছে, মানে লোয়ার দ্যান লিকুইড ফ্রি এনার্জি। তার মানে সলিডটা স্টেবল হবে। এরকম করে আমরা ইকুইলিব্রিয়ামই আর কি আমরা বিভিন্ন ফেজের ইকুইলিব্রিয়ামটাকেই কিন্তু প্লট করছি এখানে ডিফারেন্ট টেম্পারেচার এবং কম্পোজিশনে। কিন্তু এই দুটোর মাঝখানে, এই আই দুটোর মাঝখানে যদি আমি একটা কম্পোজিশন নিই, যদি এই কম্পোজিশনটাকে নিয়ে কাজ করি x0, আর যদি আমি এই টেম্পারেচারে থাকি, দিস ইজ দ্য টেম্পারেচার টি প্রাইম, তাহলে আমি দেখব সেখানে আমার দুটো এই পয়েন্টটা আসার পরেই টি প্রাইম এবং x0 যখন ওই কোঅর্ডিনেটটা হবে তখন আমি দেখব ওই জায়গাটায় দুটো সলিউশন পাওয়া যাবে। একটা লিকুইড সলিউশন, তার কম্পোজিশনটা হবে এইটা এক্স নিকেল লিকুইড, আর সলিডের কম্পোজিশনটা হবে এক্স নিকেল সলিড। এই দুটো আইয়ের মাঝখানে যে কোনো পয়েন্টে কিন্তু আমি দেখব লিকুইড সলিউশন এবং সলিড সলিউশনে ভেঙে যাবে, এবং তার কম্পোজিশনটাও কিন্তু আমরা ওই ডায়াগ্রামের মাধ্যমে জানতে পারবো। আর এই কম্পোজিশনটা কেন ভেঙে যাচ্ছে তার কারণ হচ্ছে যে সেখানেও কিন্তু ফ্রি এনার্জির একটা ব্যাপার থাকছে, এবং সেই ফ্রি এনার্জিটাকে বুঝতে গেলে যেহেতু এটা মাল্টি কম্পোনেন্ট, ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রামটা নিয়ে বুঝতে হবে, এবং তার জন্য আমাদের দরকার হবে সলিউশন থার্মোডাইনামিক্স। সেটাও আমরা শিখবো আস্তে আস্তে। তার মানে আমি এখানে দেখছি যে এই ডায়াগ্রামের থ্রু দিয়ে আমরা সিঙ্গেল ফেজেও দেখলাম, মাল্টি ফেজেও দেখলাম, এবং সিঙ্গেল কম্পোনেন্টে আবার মাল্টি কম্পোনেন্ট যেটা বাইনারি ধরেছি সেখানেও দেখলাম। দুটো ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন রাখছি ফেজগুলো বোঝানোর জন্য, ফেজগুলোর পজিশন বোঝানোর জন্য, এবং সেই ফেজগুলোর পজিশন কিন্তু ইকুইলিব্রিয়ামের মাধ্যমে ডিসাইড হচ্ছে। ঠিক আছে। এবং সেটাই আমরা কিন্তু এই ইকুইলিব্রিয়ামটাকে আমরা আরও ভালো করে বুঝবো এবং দেখব যে সিঙ্গেল কম্পোনেন্টে আমার কী ধরনের ইকুইলিব্রিয়াম, মানে কোন ভ্যারিয়েবলের সঙ্গে আমার ফ্রি এনার্জিটাকে ধরতে হবে, আবার মাল্টি কম্পোনেন্ট সিস্টেমের সময় কোন ভেরিয়েবলগুলো আমাকে কনসিডার করতে হবে ইকুইলিব্রিয়াম বোঝার জন্য। এবং আরেকটা জিনিস, এখানেও কিন্তু এই যে সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেমে আমরা যে প্লট করেছি এটাও কিন্তু ফ্রি এনার্জি ডায়াগ্রাম থেকে, ফ্রি এনার্জি ইকুয়েশন থেকে পার করা যায়, এবং সেখানে যে ইকুয়েশনটা লাগে সেটা হচ্ছে প্রেশার এবং টেম্পারেচারের রেসপেক্টে ফ্রি এনার্জি ইকুয়েশনটা, সেটা আমরা
দেখে এই প্লটটা করতে পারবো। আমরা চেষ্টা করব, অ্যাকচুয়ালি আমরা করব, সেই ক্যালকুলেশনগুলো করব যে কীভাবে এই ডায়াগ্রামগুলো আসে। ওকে, তা আমরা দেখলাম যে ফ্রি এনার্জির মানে ইন্ট্রোডাকশন একটা চেষ্টা করলাম যে কিভাবে ফেজ ডায়াগ্রামটাকে আমরা ভিজুয়ালাইজ করব, এবং এবারে দেখা যাক যে কেন করব। ভিজুয়ালাইজেশন করারও তো একটা কারণ থাকবে, যেটার কারণ কি, এবং সেই কারণটার জন্য আমরা জানতে চাইব যে ইউজফুলনেস অফ ফেজ ডায়াগ্রাম। ফেজ ডায়াগ্রামের ইউজফুলনেসটা কোথায় আসছে সেটা শিখতে গেলে আমাদের কয়েকটা কিছু জানতে হবে। এবারে দেখা যাক ফেজ ডায়াগ্রামের প্রয়োজনীয়তাটা কোথায়। ওকে, ফেজ ডায়াগ্রামের প্রয়োজনীয়তা হচ্ছে দ্য ইউজফুলনেস অফ ফেজ ডায়াগ্রাম। তা বেশ কিছু কারণে আমরা ফেজ ডায়াগ্রাম শিখব। একটা হচ্ছে আমাদের সবসময় মানে হিউম্যান ম্যানকাইন্ড দেখা গেছে যে সবসময় চায় যে বেটার মেটেরিয়ালস, যাতে আমাদের কাজ করতে খুব সুবিধা হয়। ঠিক আছে, তো বেটার মেটেরিয়ালস জন্য ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ডেভেলপ বেটার মেটেরিয়ালস, তখন কিন্তু আমাদের ফেজ ডায়াগ্রাম লাগে। যে ডেভেলপমেন্ট অফ স্পেসিফিক অ্যাপ্লিকেশনস। আমাদের সবসময় এটা আমাদের নিজেদেরকে এগিয়ে নিয়ে গেছে, হিউম্যান ম্যানকাইন্ডকে, হিউম্যান সিভিলাইজেশনকে। আমরা সবসময় চেয়েছি বেটার মেটেরিয়াল ফর আওয়ার মেকিং আওয়ার লাইফ ইজি। ফর এক্সাম্পল, অ্যানশিয়ান হিউম্যান, সে পাথর দিয়ে কাজকর্ম করতো, মানে কোনো একটা শিকার ফিকার করতে গেলে পাথর ইউজ করতো, তারপরে মেটাল ইউজ করতে শিখলো। এবং মেটালও যখন দেখা গেছে যে আমরা কীভাবে এগিয়েছি আস্তে আস্তে, প্রথমে আমরা মেটাল হিসেবে ব্রোঞ্জ পেয়েছি, কপার পেয়েছি, তারপরে আমরা আয়রনও এসে গেছে অ্যারাউন্ড 7000 BC। অত পুরনো আয়রন ডেভেলপমেন্ট, কারণ আয়রন বানানোটা কিন্তু সোজা ছিল কম্প্যারেটিভলি। তার কারণ হচ্ছে যে আয়রন বানাতে গেলে দেখা গেছে যে আয়রনের সঙ্গে চারকোল মিশিয়ে, আয়রন কার্বন মিশিয়ে, এবং সেখানে যদি আমি অক্সিজেন দিই, তাহলে দেখা গেছে যে একটা মিক্সচার তৈরি হয়। সেই মিক্সচারটা দেখা গেছে যে মিক্সচারের মধ্যে স্ল্যাগ থাকে, সেই স্ল্যাগগুলো সরিয়ে যেটা পড়ে থাকে সেটা বেসিক্যালি রট আয়রন, এবং কার্বন অনেকটাই বেশি থাকে যেহেতু চারকোল ইউজ করা হয়। এবং সেই আয়রনটা কিন্তু দেখা গেছে যে ব্রোঞ্জ যেটা পাওয়া যায় তার থেকে কিন্তু অনেকটাই শক্ত হয়, এবং সেই আয়রনকে যদি আরও পেটানো হয় আরও শক্ত হয়। এবং ফলে কি হচ্ছে, অ্যামুনিশন বানানো, মানে আমি একটা শার্প অবজেক্ট বানাতে চাইছি ফর হান্টিং, তখন কিন্তু আয়রন অবজেক্টটা অনেক বেশি ইউজফুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, কাজেই ব্ল্যাকস্মিথ, যখন আমরা ব্ল্যাকস্মিথ কাদের বলে, যারা আয়রন মেকিং, মেটাল মেকিং করে, সেই ব্ল্যাকস্মিথ মানে অ্যানশিয়েন্ট টাইমে ব্ল্যাকস্মিথটা কিন্তু অত্যন্ত একটা এলিট প্রফেশন হিসেবে মানা হতো। দিস ইজ ইন্টারেস্টিং, অত্যন্ত এলিট প্রফেশন, কারণ ওরা নিউ মেটেরিয়াল দিত সোসাইটিকে। এবং ব্ল্যাকস্মিথ বলতে যখনই বোঝাই, আমরা ইন্ডিয়ান তো, আমাদের ভারতীয়দের একটা বিষয় কিন্তু খুব গর্ব করা উচিত, আমাদের যে মেটাল টেকনোলজি আমাদের কিন্তু অত্যন্ত রিচ। এটা আমরা সবাই আমাদের উচিত যে শেখার, যে আমাদের মেটাল টেকনোলজি বলতেই প্রথম কথাটা আসে সেটা হচ্ছে দিল্লি আয়রন পিলার। ওকে, আমরা সবসময় ভাবি যে করোশন হয় না, রাস্ট হয় না, ইটস আ ওয়ান্ডার। ওকে, অলমোস্ট অ্যাবাউট 2000 year old দিল্লিতে রাখা আছে, ওটা কোনো রাস্ট হয় না। ঠিক আছে, ওরকম একটা স্টিল আমরা বানিয়েছিলাম, আয়রন বানিয়েছিলাম। তারপর আর একটা যেটা আসে সেটা হচ্ছে দামাস্কাসিয়ান সোর্ড। আমরা এটাকে দামাস্কাস হিসেবে নাম দিয়ে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি এসেছিল ইন্ডিয়া থেকে। সেটা নাম হচ্ছে উড স্টিল। তোমরা ইন্টারনেট ঘেটে দেখো, উড স্টিল, উড স্টিল, সেটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া অলমোস্ট অ্যাবাউট 1200 বছর আগে। সেটা হচ্ছে যে এই স্টিল থেকে একটা সোর্ড তৈরি হয়েছিল, সেই সোর্ডটার নাম ছিল দামাস্কাসিয়ান সোর্ড। সেই দামাস্কাসিয়ান সোর্ড যদি কেউ দেখতে চায় তাহলে ইন্টারনেটে সার্চ মারতে পারো। আর যদি ফিজিক্যালি, তাহলে যদি জয়পুর কেউ যদি গিয়ে থাকো, তাহলে দেখবে সেখানে আম্বার ফোর্ট আছে, সেখানে বেশ কিছু সোর্ড রাখা আছে। সেই সোর্ডের ওপর দেখা গেছে যে ইনস্ক্রিপশনস করা আছে, খুব সুন্দর ডিজাইন করা। ঠিক আছে, সেই ডিজাইনটা কিন্তু কেউ হাতে করে বানায়নি। ডিজাইনটা হচ্ছে যখন মেটালটা বানানো হয়েছে, সোর্ডটা বানানো হয়েছে, তারপরে একটুখানি এজ করলে, অ্যাসিড দিয়ে এজ করলে ওরকম একটা ডিজাইন তৈরি হয়। ওটা কি করে বেসিক্যালি মাল্টিপল নাম্বার অফ স্টিল সেগমেন্টস, ওটা একের ওপর এক জুড়ে ফোর্জ করে ওটা একটা বানানো হয়, এবং অত্যন্ত স্ট্রং, অত্যন্ত highly resistance to bluntness. It's extremely difficult to blunt this particular sword, extremely hard, extremely strong.
ওকে, সেটা কিন্তু ইন্ডিয়া থেকেই এসেছে। ওকে, আর একটা জিনিস যেমন জিঙ্ক। জিঙ্ক কিন্তু একটা রাজস্থানে একটা জায়গা আছে জাওয়ার বলে, সেখানে কিন্তু প্রথম জিঙ্ক ডিস্টিলেশন হয়েছিল। জিঙ্ক ভেপারাইজ করে যায় না খুব তাড়াতাড়ি, অ্যারাউন্ড 903 ডিগ্রি সেলসিয়াসে ভেপারাইজ করে যায়, এবং জিঙ্ক বানানোর উপায় হচ্ছে ডিস্টিলেশন করা। সেইটা কিন্তু ইন্ডিয়ানরা আগেই জেনেছিল। ঠিক আছে, কাজেই মেটাল টেকনোলজি সম্বন্ধে ইন্ডিয়ানদের কোনো তুলনা নেই। এবং সেই ক্ষেত্রে আর একটা জিনিস, এই যে ডেভেলপমেন্ট করা হয়, নিউ অ্যালয় ডেভেলপমেন্ট করা হয়, আমি ইতিহাস অনেক ঘেটেছি, চেষ্টা করেছি জানার যে প্রথম ফেজ ডায়াগ্রাম কিভাবে এলো। ঠিক আছে, সেটার জন্য কিন্তু আমি যেটা পেয়েছি, ডকুমেন্টেশন যেটা পেয়েছি, সেটা আমি এক্ষুনি দেখাবো। আয়রন কার্বন ফেজ ডায়াগ্রাম। এবং আয়রন কার্বন ফেজ ডায়াগ্রামে তখন কিন্তু লোকে জানতো না যে পারলাইট, ফেরাইট এইসব কিছু জানতো না। ওরা শুধু জানতো যে কোনটা পেটালে খুব খুব আরামসে পেটানো যাচ্ছে এবং ফর্ম দেওয়া যাচ্ছে, সেরকমভাবে ওরা স্টিলটাকে বুঝতো। আর দেখা গেছে স্টিল করতে গেলে তো মেল্ট করতেই হবে, টেম্পারেচার ইনক্রিজ করতেই হবে। এবং সলিড স্টেটে যখন স্টিলটা থাকে, আয়রনটা থাকে, তখন তো স্টিল জানতো না, তখন আর মেটাল আয়রনই ছিল আর কি। সেই আয়রনটা যখন আমরা হিট করি, তখন দেখা যেত যে একটা পার্টিকুলার কালার তৈরি হতো। সেই কালারটা দেখে ব্ল্যাকস্মিথরা বুঝতো যে ওইটা একটা পার্টিকুলার ম্যাজিক পয়েন্টে পৌঁছেছে, যেখানে আমি যদি ওটাকে হ্যামার করি তাহলে আমার ফর্ম করাটা সোজা। ঠিক আছে, সেই একটা ডায়াগ্রাম আমি দেখাই। এই ডায়াগ্রামটা, এই বাঁ দিকের ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা আমরা যদি দেখি তাহলে দেখব যে ওই কালার কথাটা বললাম না, সেই কালার কিন্তু আসে। যেমন এখানে যদি আমি চারকোল পার্সেন্টেজ ইনক্রিজ করি, দ্যাট মিনস চারকোল পার্সেন্ট ইনক্রিজ করা মানে হচ্ছে কার্বন ইনক্রিজ করা। সেই কার্বন যখন আমি অলমোস্ট পিওর আয়রনে থাকবো, যেটাকে রট আয়রন হিসেবে বলা হয়, ওই যে মেটাল মাসটা পাওয়া যায় যখন আমি আয়রন অক্সাইড প্লাস কার্বন প্লাস অক্সিজেন যখন আমি করি, তখন আয়রন হয় আর স্ল্যাগ হয়, হুইচ আর অক্সাইডস। এখানে যদি ধরি তাহলে CO2 আর প্লাস স্ল্যাগও হয়। তাই আয়রন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কিন্তু অলমোস্ট পিওর আয়রন। এটাকে আমরা পেটাতে থাকি, আর ওরা আগেকার দিনে পেটাতে থাকতো, পেটাতে স্ল্যাগগুলো বেরিয়ে আসতো। এটা রট আয়রন। রট মানে যেটাকে পেটানো যায়। এবং সেই পিওর আয়রন যখন আমি দেখি এই একটা পার্টিকুলার ডায়মন্ড শেপ করা আছে না, এই ডায়মন্ড শেপের কালারটা হচ্ছে ডার্ক অরেঞ্জ। এবং ইন্টারেস্টিংলি এই টেম্পারেচারটা কিন্তু পিওর আয়রনের যে একটা 910 ডিগ্রি সেলসিয়াস একটা টেম্পারেচার আসে, সেখানে কিন্তু অস্টেনাইট টু ফেরাইট ট্রান্সফরমেশন হয়। সেটা মডার্ন সায়েন্স হ্যাজ ডেভেলপড, জানতে পেরেছে। এবং আমি পাশাপাশি কিন্তু মডার্ন ফেজ ডায়াগ্রামটাকে দেখিয়েছি। সেই মডার্ন ফেজ ডায়াগ্রামে দেখা যাচ্ছে পিওর আয়রন এই পয়েন্টটাতে একটা ডার্ক অরেঞ্জ কালার তৈরি হয়, এবং সেই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট কিন্তু ইকুইভ্যালেন্ট পয়েন্ট। তার মানে ওই কালার দেখে আমরা বুঝতে পারছি পার্টিকুলার ম্যাজিক টেম্পারেচারে পৌঁছেছে কিনা পৌঁছেনি। সেরকমভাবে আমরা যদি অ্যারাউন্ড 0.8% কার্বন, অ্যারাউন্ড 0.8% কার্বন ধরি, সেটা মডার্ন সায়েন্স, মডার্ন মেটালার্জিস্ট বার করে দিয়েছে যে ওটার টেম্পারেচারটা হচ্ছে ইউটেকটয়েড, ওই পার্টিকুলার কম্পোজিশনটা হচ্ছে ইউটেকটয়েড কম্পোজিশন অফ কার্বন। ওকে, সেই ইউটেকটয়েড কম্পোজিশনে আমরা এই পয়েন্টটা পৌঁছতে পারি। এই পয়েন্ট হচ্ছে ইউটেকটয়েড পয়েন্ট। সেখানেও একটা অদ্ভুত কালার তৈরি হয়, মিডিয়াম চেরি। এটা ডায়মন্ড শেপ আছে, মিডিয়াম চেরি। সেটাও কিন্তু অদ্ভুতভাবে ম্যাচ করে যায় মডার্ন ফেজ ডায়াগ্রামে ইউটেকটয়েড পয়েন্টের সঙ্গে। সিমিলারলি আমরা আর একটা পয়েন্ট দেখতে পাই, সেটা হচ্ছে ইউটেকটিক পয়েন্ট। এটাকে ইউটেকটিক পয়েন্ট বলে। অ্যারাউন্ড দিস পার্টিকুলার কার্বন কনসেন্ট্রেশন এটা আসে। এই ইউটেকটিক পয়েন্ট অ্যারাউন্ড 4.3% কার্বন, 8% কার্বন। সেই ইউটেকটিক পয়েন্টেও কিন্তু একটা ডায়মন্ড লেখা আছে, ডায়মন্ড করা আছে। সেইখানে টেম্পারেচারটা হয়, সেখানে যখন পৌঁছায় কালারটা হয়ে যায় অ্যারাউন্ড ক্লোজ টু লাইট ইয়েলো টু হোয়াইটের মাঝখানে একটা কালার দাঁড়ায়। ঠিক আছে, এই তিনটে কালার কিন্তু ওরা জানতে পেরেছিল পুরোনো দিনের ব্ল্যাকস্মিথরা। এবং তখন দেখা যাচ্ছে এই কালারগুলো কানেক্ট করলে দেখা যাচ্ছে নিয়ার অ্যাবাউট এই যে লাইনটা আছে, এই লাইনটা একটা ইমাজিনারি লাইন করা আছে, কিন্তু সেই লাইনটা মডার্ন মেটালার্জিস্ট সেটা লাইনটা পায়নি, কিন্তু এই লাইনটা দেখা গেছে। এই লাইনটা হচ্ছে সেই লাইনটা। তার মানে দেখা যাচ্ছে নিয়ার অ্যাবাউট সিমিলার ডায়াগ্রামস দে হ্যাভ কাম আপ উইথ। এই পার্টিকুলার যে লেফট সাইডে যে আমরা ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, যে অ্যান অ্যানশিয়েন্ট ব্ল্যাকস্মিথ কনস্ট্রাকশন অফ আয়রন কার্বন ফেজ ডায়াগ্রাম, ওরা কিন্তু এই তিনটে পয়েন্ট জানতো।
এবং তাতেই তারা কিন্তু ওয়ান্ডার করেছে। আমরা যে উড স্টিল এবং সেখান থেকে ডামাস্কাশন সোর্ড, এটা কিন্তু অসম্ভব একটা বড় ডেভেলপমেন্ট। একটা বই আছে, একটা আর্টিকেল আছে, আর্টিকেলটা হচ্ছে আমি পরের লেকচারে দেখাবো। সেটা হচ্ছে আর্টিকেলটা হচ্ছে যে দ্য 4 মোস্ট ডেভেলপমেন্ট, দ্য ওয়ান্ডার্স অফ মেটালার্জিক্যাল ডেভেলপমেন্ট। ওকে, এই উড স্টিলটা কিন্তু ওয়ান অফ দোজ ডেভেলপমেন্টস। এবং সেখানে দেখা যাচ্ছে যে 3টে ডায়মন্ডকে আমরা রিপ্রেজেন্ট করছি কালার দিয়ে, এবং 3টে ডায়মন্ড কিন্তু পজিশন ওয়াইজ দে আর ম্যাচিং উইথ দ্য মডার্ন আয়রন কার্বন ফেজ ডায়াগ্রাম। এটাই আমি আপাতত পেয়েছি আমার সার্চে, আমি যতটুকু সার্চ করেছি। আপনারা যদি সার্চ করে দেখতে পারেন যে কোনো পুরনো দিনের ফেজ ডায়াগ্রাম দেখতে পারেন, তাহলে কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবেন। ওকে, নাও কামিং টু দ্য ইউজফুলনেস অফ ফেজ ডায়াগ্রাম। ওকে, স্পেসিফিক অ্যাপ্লিকেশনে আমরা কিন্তু অ্যালয় ডেভেলপ করতে পারি ফেজ ডায়াগ্রাম দিয়ে। যার কারণ এইখানে আমরা যদি দেখি যে পুরনো দিনের ফেজ ডায়াগ্রামটা, তাহলে কিন্তু ডিফারেন্ট কম্পোজিশনে কিন্তু আমরা ডিফারেন্ট অ্যালয়েস পাচ্ছি। ওকে, এবং সেখানে তার প্রপার্টি, তার প্যারামিটার্স সব কিছু কিন্তু ডিফারেন্ট, ইউনিক। সিমিলারলি লেটস সে অ্যালুমিনিয়াম কপার। অ্যালুমিনিয়াম কপার থেকে একটা অ্যালয় পাওয়া যায়, সেটাকে বলে ডুরালুমিন অ্যালয়। ডুরালুমিন অ্যালয় কোথায় ইউজ হয়? ওটাকে 2000 সিরিজ অ্যালয় বলে। ওটা এয়ারক্রাফট বানাতে হেল্প করে। ওই যে এয়ারক্রাফটের যে বডিটা হয় সেটা কিন্তু ডুরালুমিনের। ওকে, সেরকম আমরা আরও কিছু পাই ফেজ ডায়াগ্রাম থেকে, যেমন fabrication of these alloys into useful configuration. মানে আমরা নতুন অ্যালয় ডেভেলপ করে ফেললাম। যেমন আগেকার দিনে ব্ল্যাকস্মিথরা জানতো যে কখন পৌঁছালে অ্যালয়টাকে ভালো করে পেটানো যাচ্ছে, আমরা একটা শেপ দিতে পারছি ইজিলি। সেরকম ফ্যাব্রিকেশন করতে গেলে, এই অ্যালয়টা ইউজফুল কনফিগারেশনে নিয়ে আসতে গেলে আমরা অ্যালয়টার প্রপার্টি প্যারামিটার কীরকম হতে হবে, কোন ফেজটা থাকলে এটা হেল্প করবে, সেগুলো কিন্তু আমরা ফেজ ডায়াগ্রামের থ্রু দিয়ে জানতে পারি। 3 নম্বর হচ্ছে যে প্রসেসিং প্যারামিটার। প্রসেসিং প্যারামিটার্স ডিসাইড করতে কিন্তু হেল্প করে। যেমন আমরা একটা প্রসেসিং করি, সেটাকে বলে হিট ট্রিটমেন্ট। কোন টেম্পারেচারে, কোন প্রেশারে হিট ট্রিটমেন্ট করলে আমরা একটা পার্টিকুলার, এবং কতক্ষণ ধরে হিট ট্রিটমেন্ট করলে সেইটা কিন্তু জানা যায় না ফেজ ডায়াগ্রাম থেকে, যে কতক্ষণ হিট ট্রিটমেন্ট করবো। কিন্তু টেম্পারেচার এবং টেম্পারেচারটা ডিসাইড করতে এবং কম্পোজিশন ডিসাইড করতে কিন্তু ফেজ ডায়াগ্রাম আমাকে প্রচণ্ডভাবে হেল্প করে। ওকে, সেই প্রসেসিং প্যারামিটারগুলো আমার জানতে হেল্প করে ফেজ ডায়াগ্রাম। ওকে, এবং 4 নম্বর হচ্ছে পারফরমেন্স of an alloy that also can be known to some extent from phase diagram. ধরা যাক মাইল্ড স্টিল 0.2% কার্বন, সেখানে পারফরমেন্সটা কীরকম হবে সেটা কিন্তু আমরা জানবো যে কার্বন যদি কম থাকে আমরা দেখব মেটেরিয়ালটা সফট হয়, যদি কার্বন আস্তে আস্তে বাড়াতে থাকি দেখা যাবে মেটেরিয়ালটা স্ট্রং হয়, হার্ড হয়। তাই জন্য টুল স্টিল যখন বানানো হয় এবং যখন মাইল্ড স্টিল বানানো হচ্ছে, টুল স্টিলে কিন্তু কার্বন কন্টেন্ট বেশি থাকে। ওকে, সেরকম আমি যদি ওয়্যার দেখি, ওকে, আয়রন ওয়্যার, সেখানে কিন্তু কার্বন অনেকটাই বেশি থাকে, কারণ ওয়্যারের মেজর প্রপার্টি থাকতে হবে, সেটা হচ্ছে যে কতটা শক্ত হবে। ওকে, সিমিলারলি আমি যখন ডুরালুমিন অ্যালয় ডেভেলপ করছি, এবং ডুরালুমিন অ্যালয় হচ্ছে প্রেসিপিটেশন হার্ডেন্ড অ্যালয়, এবং সেখানে কতটা কপার থাকবে, কোন টেম্পারেচারে আমাকে হিট করলে আমি কতটা প্রেসিপিটেট পাবো, সেগুলো কিন্তু ফেজ ডায়াগ্রাম অনেকটাই জানিয়ে দেয়। ওকে, তা পারফরমেন্সটাও কিন্তু আমাকে হেল্প করে ফেজ ডায়াগ্রাম থেকে আমরা জানতে পারি অনেকটাই। ওকে, তার মানে আমরা দেখছি যে নিউ অ্যালয় ডেভেলপ করতে কাজে লাগছে, ফ্যাব্রিকেশন করতে কাজে লাগছে, প্রসেসিং প্যারামিটার ডিসাইড করতে কাজে লাগছে, পারফরমেন্স কেমন হবে অ্যালয়টা সেটা করতেও আমাদের কাজে লাগছে। ওকে, তা দেখতে পাচ্ছি যে এইগুলোতে প্রচণ্ডভাবে হেল্প করছে। ফাইন, এবং এইগুলো যখনই দেখছি তখনই একটা পার্টিকুলার ডায়াগ্রাম আমরা অনেক মেটালার্জির লোকেরা, মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিংয়ের লোকেরা কিন্তু প্রথমেই এক্সপোজড হয়। সেইটা হচ্ছে যে এরকম একটা ডায়াগ্রাম। এটাকে বলে মেটেরিয়ালস টেট্রাহেড্রন, এবং সেখানে
সেখানে এইখানটা হচ্ছে কম্পোজিশন or structure, or you can bracket, you can place phase. Okay, এই দিকটা হচ্ছে properties, এই দিকটা হচ্ছে performance, আর এই দিকটা হচ্ছে processing, and all are interlinked. All are interlinked. Materials development কিন্তু এই মেটেরিয়াল টেট্রাহেড্রনটাকে ভালো করে বুঝতে হবে। এখানে দেখা যায় যে চারটে জিনিস লিখেছি, চারটে জিনিস কিন্তু এই চারটে কর্নারে প্লেস করা যায়। যেমন আমরা যখনই নিউ অ্যালয় দেখছি, কম্পোজিশন, স্ট্রাকচার, ফেজ দেখছি, আমরা 1 নম্বরটাকে এখানে প্লেস করতে পারি। ফ্যাব্রিকেশন যখন দেখছি তখন আমরা দেখছি দুটো জিনিস, ফ্যাব্রিকেশন হচ্ছে দরকার হচ্ছে প্রসেসিং, এখানে 2 নম্বরটা প্লেস করতে পারি। প্রসেসিং প্যারামিটার এখানে 3 নম্বরটা প্লেস করতে পারি। এবং যখনই আমরা ফ্যাব্রিকেশন প্রসেসিং দেখছি সেই সঙ্গে আমরা প্রপার্টিজও দেখছি। ফ্যাব্রিকেশনে প্রসেসিং প্যারামিটার এবং ফ্যাব্রিকেশনে যখন দেখছি অ্যাট দ্য সেম টাইম উই আর অলসো লুকিং অ্যাট প্রপার্টিস। ওকে, সে প্রপার্টিস ডিসাইড করবে কীরকম ফ্যাব্রিকেশন করে কীরকম জিনিস পাবো। সেখানে আমরা 2 এখানে রাখতে পারি। প্রসেসিং করলে কীরকম প্রপার্টি হবে সেটাও আমরা 3 নম্বর এখানে রাখতে পারি। আর পারফরমেন্স ডেফিনেটলি এখানে 4 নম্বরটা রাখতে পারি। দেখা যাচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু এই মেটেরিয়াল টেট্রাহেড্রনের মধ্যে রয়েছে এবং মেটেরিয়াল টেট্রাহেড্রনের মধ্যে ফেজটাও একটা পার্ট হচ্ছে। এবং যেহেতু ফেজ কনসেপ্টটা আমরা জানতে পারছি ফ্রম এ ফেজ ডায়াগ্রাম, এবং ফেজ ডায়াগ্রামটাও কিন্তু পার্ট অফ মেটেরিয়াল টেট্রাহেড্রন। তার মানে দেখা যাচ্ছে যে মেটেরিয়াল ডেভেলপমেন্টের জন্য যতগুলো লাগবে সেগুলো কিন্তু সবই ফেজ ডায়াগ্রাম থেকে মোটামুটি জানা যাচ্ছে। তবে একটা জিনিস জানা যায় না, আবার রিপিট করছি, সেটা হচ্ছে রেটটা আমরা জানতে পারি না ফেজ ডায়াগ্রাম থেকে। রেট জানার জন্য আমাদের আরেকটা জিনিস লাগবে, রেট অফ ফেজ ট্রান্সফরমেশন, সেটা হচ্ছে টাইম টেম্পারেচার ইনফ্লুয়েন্স অন ফেজ ডায়াগ্রাম। ওকে, সেইটা আমরা কিন্তু এই পার্টিকুলার সাবজেক্টে আমরা সেটা পড়বো না, সেটা করতে গেলে হিট ট্রিটমেন্ট করতে হবে। ফাইন, এটা আমরা শিখব না। এবং মোটামুটি আমরা আন্দাজ করতে পেরেছি ফেজ ডায়াগ্রাম আমাদের কী কী দিতে পারে, এবং ফেজ ডায়াগ্রাম থেকে আমরা আরও কিছু কিছু জানতে পারি। শুধু যদি আমি ফেজ ডায়াগ্রামটাই ধরি আর কি, সেই ফেজ ডায়াগ্রাম থেকে আমরা কী কী জানতে পারি দেখা যাক। ফেজ ডায়াগ্রাম কী কী দিচ্ছে আপাতত, এইগুলো হচ্ছে ইউজফুলনেস অফ ফেজ ডায়াগ্রাম। তা ফেজ ডায়াগ্রাম কী কী দিতে পারে, হোয়াট ইনফরমেশন we can get. ওকে, তো কী কী দিতে পারে আমরা আমাদের এখানে? 1 নম্বর হচ্ছে নাম্বার অফ ফেজেস, সেকেন্ড হচ্ছে ফেজ ট্রান্সফরমেশন or change of phase, এবং দুটোই আমরা অ্যাজ এ ফাংশন অফ সিস্টেম ভেরিয়েবলস জানতে পারি। ওকে, সিমিলারলি আমরা এটুকুও জানতে পারি যে কন্ডিশন অ্যাজ ওয়েল অ্যাজ ফ্র্যাকশন অফ ফেজ চার নম্বর কম্পোজিশন অফ ফেজ, এইগুলো আমরা সবই জানতে পারি। ওকে, তা আর এইগুলো আমাদের যেগুলো ইল্ড করবে সেটা হচ্ছে এই চারটে জিনিসই আবার লিখছি অন্যভাবে, মেটেরিয়াল ডিজাইন, প্রসেস অপটিমাইজেশন, মাইক্রোস্ট্রাকচার ডিজাইন, এটা একটা নতুন পার্ট আমি নিয়ে এলাম, এবং মাইক্রোস্ট্রাকচার ডিজাইন কিন্তু এইখানে ধরা আছে, মাইক্রোস্ট্রাকচার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালয় স্ট্রাকচার, অ্যালয় ক্রিস্টাল স্ট্রাকচার, দুটোই কিন্তু এই স্ট্রাকচারের মধ্যে আছে। ঠিক আছে, এটা দিচ্ছে ডিসাইডিং প্রপার্টিজ,
as a function of composition, mainly composition ধরেই ধরছি আমরা এখন আপাতত, then performance. So that means দেখা যাচ্ছে যে ফেজ ডায়াগ্রাম আমাকে কি দিতে পারে, ফেজ ডায়াগ্রামে কি ইনফরমেশন আমরা নিতে পারি এবং সেই ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে আমরা কি করতে পারি, এবং ফাইনালি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং materials for ওকে তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের কিন্তু ফেজ ডায়াগ্রামটা শেখা অত্যন্ত জরুরি। তা আমরা ফেজ ডায়াগ্রামটা পরের ক্লাস থেকে শুরু করব, যে কি প্রিলিমিনারি ইনফরমেশন আমাদের লাগবে, কিভাবে ফেজ ডায়াগ্রাম ড্র করব, কিভাবে ফেজ ডায়াগ্রাম থেকে অনেক রকম ইনফরমেশন নেব ফর নোয়িং মেটেরিয়ালস ডেভেলপমেন্ট, এবং ফাইনালি আমরা সবকটা জিনিসকে একত্রিত করে একটা সম্যক জ্ঞান নেবার চেষ্টা করব। ধন্যবাদ।